बांगला तृतीय बर्षेर शिक्षार्थीरा शुभ दुपुर। তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদের সাথে আজকে আমার অষ্টম ক্লাস চলছে। আমরা গত ক্লাসে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা পড়ছিলাম এবং কবিকে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। তো বনলতা সেন কবিতাটির একটি প্রকরণগত দিক একটু খেয়াল করে দেখো, যে তার যে ছন্দ, তার যে শব্দ প্রয়োগ এবং তার যে উপমার ব্যবহার। উপমা নিয়ে গত ক্লাসেও কথা বলেছিলাম যে পাখির নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন। এই যে ব্যতিক্রমী উপমা জীবনানন্দ দাশী বাংলা সাহিত্যে প্রথম ব্যবহার করছেন। ছন্দের দিকটা একটু খেয়াল করো, বিশেষ করে যেই কবিতাটি বনলতা সেন কবিতার প্রথম স্তবক, যেটি সম্পূর্ণভাবেই এই অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ৮-৮-৮-৬ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। ৮-৮-৬ সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। ৮-৮-৬ প্রথম স্তবক। দ্বিতীয় স্তবকে সেই তার ছন্দের যে অক্ষরবৃত্ত ছন্দের যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা রয়েছে, কিন্তু যে পর্ব বিভাজনটা হয়েছে একেবারেই সূত্রহীন। কেমন খেয়াল করো, দ্বিতীয় স্তবক যে ৮-৮-২ প্রথম স্তবকে যে অক্ষরবৃত্ত ছন্দ, তোমরা বাংলা সাহিত্যের ছন্দ সম্পর্কে জানো যে বাংলা সাহিত্যে ৩টি ছন্দ আছে, যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত। সেই অক্ষরবৃত্ত ছন্দেই কবি কবিতাটা লিখছেন, কিন্তু তারপরে দ্বিতীয় এবং তৃতীয় স্তবকে সে কবি এই অক্ষরবৃত্ত ছন্দের ব্যবহারটা করছেন খুব সূত্রহীনভাবে। সাধারণত ৮-৮-২ যেটা কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য নয়। দ্বিতীয় লাইন ৪-৮-১০, তৃতীয় লাইন ৮-৬, তৃতীয় লাইন ৮-৮-১০, চতুর্থ লাইন ৮-৪-৪-১০, পঞ্চম ৮-৪-১০। তৃতীয় স্তবকে যদি যাও সেখানে দেখবে ৮-১০, ৪-৮-৬, ৮-৪-১০, ৮-৪-৮-৬, ৮-৮-৬, যখন শেষ লাইনটা গিয়ে যাবো ৮-৮-৬, অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দের যে সরল নমুনা। তো যাকে তো জীবনানন্দ দাশ যে এই সূত্রহীনতার মধ্য দিয়ে যে কবিতাটিতে একটি সঙ্গীতময়তা আছে, যে সঙ্গীতময়তাটি অতুলনীয়। আমরা জীবনানন্দ দাশের যেই কবিতার, যেখানে তিনি প্রেম, প্রকৃতি, ইতিহাস চেতনা, সাথে তার যে রোমান্টিক সত্তা, সেই সত্তাটি পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন পাঠকদের সামনে। তো আমরা আজকে যারও অন্যান্য দু একটি কবিতা একটু পাঠ করার চেষ্টা করব। যে দ্বিতীয় কবিতাটি খেয়াল করো, ২০ বছর পরে, আবার ২০ বছর পরে তার সাথে দেখা হয় যদি, আবার ২০ বছর পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে। যেখানে খেয়াল করো এই যে প্রকৃতির চিত্রগুলো রূপসী বাংলায় ছিল, সেই প্রকৃতির যে আমরা কার্তিক মাসকে দেখেছি, আমরা ধানের ছড়ার পাশে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকা শুগলার মাঠের ভিতরে। এই যে নারী প্রতিমার জাগ্রত হচ্ছে, যে নারী প্রতিমা, সেই প্রতিমা কোথায়? এই প্রকৃতির মধ্য দিয়ে, এই বাংলার প্রকৃতির মধ্য দিয়ে এই নারী প্রতিমা জাগ্রত হচ্ছে। কে সে প্রতিমা? যে প্রতিমা কবির কাঙ্ক্ষিত নারী মূর্তি, যে নারী প্রতিমা। হ্যাঁ, আবার বছর ২০ পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর ২০ পরে হয়তো ধানের ছড়ার। তাহলে কোন প্রকৃতিতে তার সাথে দেখা হবে? এই বাংলার প্রকৃতিতে। কবি কিন্তু তিনি যে রূপসী বাংলায় লিখেছিলেন যে তোমরা যেখানে সাত চলে যাও, আমি এই বাংলার পরে রয়ে যাব। এই কথারই যেন প্রতিধ্বনি ফুটে উঠছে, যে এই যে নারী প্রকৃতি কিংবা নারী প্রতিমার সাথে যদি ২০ বছর পরে দেখা হয়, কোথায় দেখা হবে তাও কবি নির্দিষ্ট করে দিয়েছেন। হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভিতরে। তো যাকে এই রোমান্টিক সত্তাই কিন্তু তার এই দ্বিতীয় কবিতাতেও যে আমরা লক্ষ্য করছি। তার পরের যে কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ, হাওয়ার রাত,
যেখানে আমরা স্পর্শেন্দ্রিয়র প্রভাব খুব বেশি। তোমরা জানো যে জীবনানন্দ দাশকে পাঠ করতে গেলে চেতনার গভীরে প্রবেশ করতে হয়। কবির যে চেতনা, যে অবচেতন মন থেকে তিনি সাহিত্য তৈরি করছেন, কবিতা তৈরি করছেন, সেই চেতনার গভীরে প্রবেশ না করলে কবিকে বোঝা যায় না। হাওয়ার রাত কবিতাটা যে একটু খেয়াল করো, যে গভীর হাওয়ার রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত, সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে। একটা চিত্র কল্পনা করছেন যে হাওয়ার রাত, যে খুব জোরে বাতাস বইছিল, সেই হাওয়ার রাতে কবি খোলা জায়গায় মশারি টানিয়ে শুয়েছে। যেরকম একটি চিত্রকল্প, মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো। এই যে কবির যে কামনা বাসনা, যে মশারিটা টানানো ছিল, সেই মশারিটা মৌসুমী সমুদ্রের মতো, অর্থাৎ একজন ব্যক্তির কামনা বাসনা ফেলে ফুপে কামনা বাসনা একেবারে ছড়িয়ে পড়ছে সব দিক থেকে, যে মশারিটা তার যে চারদিকে ছড়িয়ে পড়ছে, যে একেবারে কার মতো? মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমী সমুদ্রের ঢেউয়ের মতো, যে মানুষের কামনা বাসনার কথা তিনি বলছেন। কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। এক একবার মনে হচ্ছিল যে আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার, সাথী তারার কোল ঘেঁষে নীল হাওয়া সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে, কাল এমন চমৎকার রাখছে। যেখানে যে একটা লাইন খেয়াল করো, যে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে, যে মশারিটা, অর্থাৎ মানুষের কামনা বাসনার কোনো সীমা পরিসীমা নেই, সে নক্ষত্রের দিকে উড়ে যেতেই পারে। আর যেখানে যার একটি বিষয় উল্লেখ্য, যে জীবনানন্দ দাশ কিন্তু বাংলা সাহিত্যে প্রথম একটি ফরাসি চেতনা, যে চেতনাটি হচ্ছে সুররিয়ালিজম, যে যার বাংলা করা হয়েছে পরাবাস্তববাদ। এই পরাবাস্তববাদী যে ধারণা, সেই ধারণাকে তিনি বাংলা সাহিত্যে প্রথম নিয়ে এসেছিলেন। তা যেহেতু যে প্রসঙ্গটি আসলো, যে আমরা যে একটু যে বিষয়ে সামান্য একটু কথা বলে নিই, যে 20 শতকের যে প্রথম মহাযুদ্ধ হলো, যে সুররিয়ালিজমের যে প্রবর্তক তার নাম হচ্ছে আন্দ্রে ব্রেতো। সেই আন্দ্রে ব্রেতো হচ্ছেন যে একজন ফরাসি দার্শনিক, সাহিত্য তত্ত্ববিদ, চিন্তাবিদ, যে প্রথম মহাযুদ্ধের পরে বিভিন্ন জাতির দেশান্তরী একদল তরুণ জুরিকে দাদা আন্দোলন গড়ে তুলেছিলেন। দাদা আন্দোলন, যেটিকে আমরা বাংলায় বলি দাদা আন্দোলন, সেই দাদাবাদ ছিল ধ্বংসাত্মক, সব কিছুর বিরুদ্ধে। যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো, সেই বিশ্বযুদ্ধের ধ্বংস সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করলো, যে নিয়ম কানুন, শৃঙ্খলা, রীতিনীতি, বোধ, শক্তি সমস্ত কিছুই লুপ্ত হয়ে গেল। তার প্রেক্ষিতে ফরাসিতে যে একদল তরুণ, শিক্ষিত তরুণ, যারা বিভিন্ন জায়গা থেকে ইউরোপে গিয়ে জড়ো হলো, তারা যে একটি আন্দোলন গড়ে তুললো, যে সব কিছুই, এই কোনো কিছুই পৃথিবীর জন্য উপযুক্ত না। এই যে একটি ধ্বংসাত্মক মানসিকতা, যে প্রাচীন রীতিনীতি, আচার, সংস্কৃতি কোনো কিছুই আর উপযুক্ত নয় পৃথিবীর, যে সব কিছুই ভেঙে তছনছ করে দাও। এই দাদাবাদ, যে ধ্বংসাত্মক দাদাবাদ, সেই দাদাবাদ থেকে বের হয়ে এসে যে আরেক দল, তারা তৈরি করলেন যে ধারণাটি, সেই ধারণাটির নাম হচ্ছে সুররিয়ালিজম। সুররিয়ালিজম কখনো দেখা যায় যে রিয়ালিজম আর ইমপ্রেশনিজমের কিছুটা বিরুদ্ধে এনটি দাঁড়াতে চেয়েছে ফ্রয়েডের অবচেতন মনের তত্ত্বের ভিত্তিতে। যে পৃথিবীতে যে আমরা লক্ষ্য করি যে কয়েকজন ব্যক্তি তাদের নিজস্ব মতবাদ দ্বারা সমস্ত পৃথিবীকে জাগরিত করতে পেরেছিলেন। কার্ল মার্কস তাদের একজন, ফ্রয়েড একজন, ডারউইন একজন। সেই ফ্রয়েডের যে অবচেতন মনের যে তত্ত্ব, ফ্রয়েডের তত্ত্বানুযায়ী মনের 3/4 অবচেতন। তাই সুররিয়ালিস্টরা চেতন এবং 1/4 চেয়ে 3/4 থেকেই কবিতার উপাদানের সন্ধানী হলেন। সুররিয়ালিস্টরা মনে করেন যে মানুষের যে মন, যার 1/4 হচ্ছে চেতন আর বাকি 3/4 হচ্ছে অবচেতন। তাহলে তারা মনে করেন যে কবিদের, অর্থাৎ সাহিত্যিকদের সাহিত্য তৈরির সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে এই অবচেতন মন, অর্থাৎ 3/4 মন।
অবচেতন মনের ভাবনা চিন্তা যা যৌক্তিক কিংবা অযৌক্তিক যাই হোক না কেন, শিল্প সাহিত্যে তার প্রকাশ করাই হচ্ছে এই সুররিয়ালিজমীদের, যারা সুররিয়ালিজম মতবাদ বিশ্বাস করেন তাদের ধারণা। আমরা অবচেতন মনে কিন্তু অনেক সময় অনেক কিছু কল্পনা করি। অর্থাৎ আমরা যদি সহজ করে বলতে চাই যে সুররিয়ালিজম হচ্ছে যেমন একটি ধারণা, যে ধারণাটা হচ্ছে যে সাধারণত যে আমরা দেখি যে কল্পনার একটা সীমাবদ্ধতা আছে। সাহিত্য মানেই কিন্তু কল্পনা, কবিতা মানেই কিন্তু কল্পনা। হ্যাঁ, কল্পনার রং ছাড়া তো আর কবিতা হতে পারে না। তো এই যে কল্পনার রং, যে কল্পনার রংটা কি তাহলে সীমাবদ্ধ হয়ে যাবে? সুররিয়ালিজমের প্রবর্তক যারা, তারা মনে করলেন না, যে কল্পনাকে সীমাবদ্ধ রাখার কোনো দরকার নাই, কারণ কল্পনাকে ছেড়ে দাও অসীমে, সে তার প্রয়োজন মতো যেখানে খুশি যাবে। তো জীবনানন্দ দাশই তার একটি কবিতায় লিখেছিলেন যে পেঁচার ধূসর পাকা উড়ে চলে নক্ষত্রের পানে, জলামাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে। যে পেঁচার শরীর থেকে যে পাখাটি খসে পড়ল, সেই পাখাটি কিন্তু মাটিতে পড়ার কথা, তাই না? গাছ থেকে তো যে পাখাটি, সেই পাখাটি তো মাটিতে পড়ার কথা। পেঁচাটি তো একটি গাছে বসেছিল, তাহলে তার শরীর থেকে যে পালকটি খসে পড়লো, সেই পালকটি মাটিতে পড়ার কথা। হয়তো বাতাসে কিছু দূর নিয়ে যেতে পারে, কিন্তু এই সুররিয়ালিজম মতবাদের কবি দেখছেন যে পেঁচার শরীর থেকে যে পাখাটি খসে পড়লো, সেই পাখাটি মাটির দিকে না পড়ে নক্ষত্রের দিকে ছুটে যাচ্ছে। যে এই যে চেতনা, যে চেতনাটি কেমনে আসলো? যে কল্পনাকে সীমাবদ্ধ করে রাখার দরকার নাই। কল্পনাকে যদি তুমি সীমাবদ্ধভাবে আটকে রাখো, তাহলে কল্পনা সে নিজে বিকশিত হতে পারছে না। সেই জন্যই তারা বলেন যে কল্পনাকে ছেড়ে দাও, সে তার প্রয়োজন মতো যেখানে খুশি ঘুরে বেড়াবে। এই মতবাদটি হচ্ছে সুররিয়ালিজম। তো যাকে যে আমরা প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে যে শিল্প সাহিত্যের প্রচলিত সব রীতি বিষয় ভাবনাকে ব্যঙ্গ বিদ্রুপের কথা দাদাবাদীরা বলতো, সেই দাদাবাদীদের থেকে যে একটু আলাদা হয়ে আসে যে সেই সুররিয়ালিজমের বিষয়গুলো তৈরি, সুররিয়ালিজমের যে ধারণা, সেই ধারণাগুলো তৈরি হচ্ছে। এবং এই সুররিয়ালিজমের যে মতবাদ, সেই মতবাদকে বাংলা সাহিত্যে, অর্থাৎ পরাবাস্তববাদী যে চেতনা, সেই চেতনাকে বাংলা সাহিত্যে প্রথম নিয়ে আসলেন এই জীবনানন্দ দাশ। যে আমরা যেখানে যে একটা লাইনে কিন্তু নক্ষত্রের কখনো মশারিটা ফুলে উঠেছে, কখনো মৌসুমী সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছিঁড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। মশারিটা তো আর চাইলেই উড়ে যেতে পারে না। আর যেটিকে যে আমরা জন্মভাবে মূল্যায়ন করেছি, যে ব্যক্তির যে কামনা বাসনা, সেই কামনা বাসনার কোনো সীমায়িত রূপ নাই। এই কামনা বাসনা হচ্ছে সুররিয়ালিজমের মতো, যার কোনো সীমারেখা দিয়ে টানা যেতে পারে না। যে আমরা যে একটু পরে চলে যাচ্ছি, যে নক্ষত্রের যে আকাশের বুকে হাজার হাজার বছর আগে মরে গিয়েছে, তারাও কাল জানালার ভিতর দিয়ে অসংখ্য মৃত আকাশ সঙ্গে করে এনেছে। যে রূপসীদের আমি সিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি। যেখানেও খেয়াল করো, এই যে প্রাচীন কালের, অর্থাৎ অতীত প্রীতি, জীবনানন্দ দাশের যে ইতিহাস চেতনা এবং অতীত প্রীতির কিছুটা চিত্র যে আমরা যেখানেও পাচ্ছি, যে রূপসীদের আর যে সভ্যতারগুলো যে সভ্যতার কথা তিনি বলছেন, সেই সভ্যতা যে ভারত কেন্দ্রিক তাও নয়, তার বাইরেরও কিন্তু সভ্যতার কথা তিনি বলছেন। যে রূপসীদের আমি এশিরিয়ায়, মিশরে, বিদিশায়, একমাত্র বিদিশাই হচ্ছে ভারতবর্ষের নগরী, মরে যেতে দেখেছি। কাল তারা অতি দূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন। তিনি দেখছেন এই যে প্রাচীনকাল থেকে মানব সভ্যতার মাঝে কত মানুষ এসেছে, কত রূপসী রমণীরা এসেছে, কত রাজারা এসেছে, কত রানীরা এসেছে, যারা সেই প্রাচীনকালে সিরীয় সভ্যতা ছিল, যারা এই মিশরে ছিল, মিশরীয় সভ্যতা, যারা বিদিশায় ছিল, যারা মারা গেছে, তাদেরকে কবি লক্ষ্য করছেন
যে এই অতিদূর আকাশের সীমানায় কুয়াশায় কুয়াশায় দীর্ঘ বর্ষা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন মৃত্যুকে দলিত করবার জন্য প্রশ্ন করছেন। তারা মৃত্যুকে দলিত করে যাবার এই তাদের স্বরূপে আবির্ভূত হচ্ছেন, যেন কবির কল্পনার রং দিয়ে তাদেরকে দেখতে পাচ্ছেন জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। কবি প্রশ্ন করছে, এই যে তারা এসে দাঁড়ালো, যে সভ্যতা হারিয়ে গেছে দীর্ঘদিন পূর্বে, যে সিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, বিদিশার সভ্যতা, সেই সভ্যতায় যে সমস্ত সুন্দরী নারীরা ছিল, যে রূপসীরা ছিল, তারা যেন কাতারে কাতারে বর্ষা হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে? জীবনানন্দ দাশ প্রশ্ন করছেন, মৃত্যুকে দলিত করবার জন্য, জীবনের গভীর জয় প্রকাশ করবার জন্য, প্রেমের ভয়াবহ গম্ভীর স্তম্ভ তুলবার জন্য। হ্যাঁ, তিনটি সত্য। আড়ষ্ট অভিভূত হয়ে গেছি আমি, কাল রাতের প্রবল নীল অত্যাচার আমাকে ছিঁড়ে ফেলেছে যেন। আকাশের বিরামহীন বিস্তীর্ণ ডানার ভিতর পৃথিবী কীটের মতো মুছে গিয়েছে কাল, আর উত্তঙ্গ বাতাস এসেছে আমার আকাশের বুক থেকে নেমে আমার জানলার ভিতর দিয়ে সাই সাই করে। সিংহের হুঙ্কারে উৎক্ষিপ্ত হরিত প্রান্তরের অজস্র জেব্রার মতো। হ্যাঁ, আমরা আর পড়ছি না। তাহলে এই যে চেতনার গভীরে গিয়ে জীবনানন্দ দাশ এই প্রকৃতির সাথে, এই জীবনের সাথে, এই সভ্যতার সাথে মানব জীবন অর্থাৎ ব্যক্তি অর্থাৎ কবি নিজে সম্পর্ক খুঁজে বেড়াচ্ছেন। তারপরের কবিতা, আমি যদি হতাম, আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে ধান ক্ষেতের কাছে চিপচিপি স্বরের ভিতর এক নিরালা নীরে। যেখানেও কিন্তু এই বনলতা সেনের যে ভাবনা অর্থাৎ নারী প্রকৃতির প্রতি যে পুরুষ প্রকৃতির আকর্ষণ, সেই কথাটাই যেন আবার নতুন করে বলছেন অন্য একটি চিত্রকল্পের মাঝে, যে তুমি যদি বনহংসী হতে আর আমি যদি বনহংস হতাম, তাহলে এই যে সৌন্দর্যময় জীবনের চিত্র, পরস্পরের প্রতি যে আকর্ষণের যে চিত্র, সেই চিত্রটি কবি আবার এই বনহংস এবং বনহংসীর মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করছেন। এই কাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা, যে কাব্যের নাম কবিতা যে আমরা বলেছি বনলতা সেন, আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কবিতা সেই কবিতাটি হচ্ছে হায় চিল। যেই কবিতাটি কবি যে একটি ইংরেজি কবিতা ও কার্লো তা থেকে বলা যায় ভাবানুবাদ করেছেন। অর্থাৎ ও কার্লো কবিতার ভাবটাকে ধারণ করে কবি বাংলায় একটি নতুন কবিতা তৈরি করেছেন। তাহলে যেই কবিতা এই কাব্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। একটি চিল আকাশে উঠছে, যার শরীর ভেজা। যা আমরা পরে ইংরেজি কবিতাটি উইলিয়াম বাটলার ইয়েটসের ইংরেজি কবিতাটি যে একটু পড়ব, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। যে বৃষ্টি বিঘ্নিত ভেজা আকাশে যে একটি চিল উড়ে বেড়াচ্ছে, কবিতাকে বারণ করছেন তুমি আর কেঁদো না উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। কেন তাকে বারণ করছেন? যে ইয়েটস যে কবিতাটি লিখেছিলেন সেই কবিতাটির মুখ্য বিষয় ছিল যে আমরা যদি সেই কবিতার লাইনগুলো উল্লেখ করি, যে ও কার্লো ক্রাই নো মোর ইন দি ইয়ার or only to the water in the west, because your crying brings to my mind passion dimmed eyes and long heavy hair that was shaken out over my breast. কিন্তু এইখানে একটু খেয়াল করো তোমরা, যে ইয়েটসের যে কবিতা সেই কবিতার সাথে বাংলাটার যথেষ্ট পার্থক্য আছে। যে হায় চিল সোনালি ডানার চিল, ও কার্লো ক্রাই নো মোর ইন দি এয়ার or only to the water in the west, এই পশ্চিমের ভিজে আকাশে তুমি আর কেঁদো না। আর যেখানে জীবনানন্দ দাশ নতুন
দেশীয় প্রেক্ষিতে নতুন চিত্র তৈরি করেছেন। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কুরে ভরে ধানসিঁড়ি নদীটির পাশে। নিশ্চয়ই সেই ধানসিঁড়ি নদীর কথা এই ও কার্লো কবিতায় ছিল না। তোমার কান্নার সুরে কেন তাকে বারণ করছেন তুমি আর কেঁদো না কো? তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। কার ম্লান চোখ? বেতের ফলের মতো। উপমার কথা যে আমরা পূর্বেই বলেছি, যে উপমাটা যে জীবনানন্দ দাশ বাংলা কবিতায় নতুন নতুন উপমা তৈরি করেছেন, যে উপমাগুলো সম্পূর্ণ ব্যতিক্রম। যে আমরা বনলতা সেন কবিতায় দেখেছিলাম, কি দেখেছিলাম, যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাঠুরের বনলতা সেন, যে পাখির নীড়ের মতো চোখ, কেমন যেন একটু ব্যতিক্রমী উপমা। যেখানেও খেয়াল করো যে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। কার ম্লান চোখ? পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দৌড়ে। যে চলে গেছে, মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যই হচ্ছে সে জন্মগ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। যে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দৌড়ে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। একটি প্রবাদের মতো বাক্য তৈরি করেছেন জীবনানন্দ দাশ, যে যে তোমার চিলকে তিনি বলছেন যে তোমার কান্না দেখে কাকে মনে পড়ছে? যে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো যে চলে গেছে রূপ নিয়ে দূরে, অর্থাৎ পরপারের জগতে চলে গেছে। যে তোমার কান্না দেখে তার সেই তার কথা মনে পড়ে যায়। যে তোমার কান্না দেখে যেহেতু তার কথা মনে পড়ছে, আবার সাথে সাথেই তিনি বলছেন কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হৃদয়কে নিংড়ে কেউ দুঃখটাকে জাগাতে চায় না। এই যে রোমান্টিক ভাবনা, যে আমরা বনলতা সেন কবিতায় যে রোমান্টিক ভাবনাটা লক্ষ্য করি, যে রোমান্টিক ভাবনাটা কিন্তু যেখানে আমরা এসে লক্ষ্য করছি, হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। তাহলে এই যে ইংরেজি কবিতা ও কার্লো, সেই ইংরেজি কবিতার অনেকটা যে আমরা বলতে পারি যে ইংরেজি কবিতার ভাবটি দ্বারা প্রভাবিত হয়ে জীবনানন্দ দাশ লিখছেন এই হায় চিল কবিতা। একেবারেই যে ব্যক্তি জীবনের যে রোমান্টিক সত্তা, সেই ব্যক্তি জীবনের সত্তাটাকে তিনি সমস্ত মানব প্রকৃতির সাথে মিশিয়ে দিয়েছেন। যে কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগা, যে চিল তুমি আর কেঁদো না, তোমার এই কান্না, তুমি যে ভিজে আকাশে উড়ে উড়ে কাঁদছো, সেই কান্না দেখে আমার একজনের কথা মনে পড়ে যায়। কে সে? যে পৃথিবীর সব রাঙা রাজকন্যাদের মতো সেও রূপ নিয়ে চলে গেছে দূরে। দূরে মানে পরপারে, মৃত্যুর পরপারে চলে গেছে। তোমার কান্নাকে, তোমার এই কান্না শুনে তার কথা মনে পড়ে যায়, যে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে পড়ে যায়। আবার সাথে সাথে লিখে যে কি হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। কেউই ভালোবাসে না, যে নিজের হৃদয়কে নিংড়ে নিজের বেদনাকে জাগিয়ে তুলতে কেউ পছন্দ করে না। সুতরাং কবি যে চিলকে সাবধান করে দিচ্ছেন। তো আমরা যার একটি কবিতা যে একটু সামান্য পড়ি, যে কান্তারে শঙ্খমালা। যে শঙ্খমালার মাঝে তোমরা রূপকথার চিত্র পাবে, যে শঙ্খমালার রূপকথার মধ্যে প্রকৃতির মতো পৃথিবীর সমান বয়সী নারী প্রতিমা কবি তৈরি করছেন, এবং যে প্রতিমাটি হচ্ছে সামগ্রিক। শঙ্খমালা যে একটি রূপকথার চরিত্র, সেই শঙ্খমালা চরিত্রের মধ্য দিয়ে পৃথিবীর সমান বয়সী প্রকৃতি কেন্দ্রিক নারী প্রতিমা তৈরি করছেন, এবং যে প্রতিমাটি একটি সম্পূর্ণ চিত্র, একটি সম্পূর্ণ প্রতিমা, একটি সামগ্রিক সত্তা দ্বারা বেষ্টিত। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে, বলিল তোমারে চাই। বেতের ফলের মতো নীলাভ ব্যথিত তোমার দুই চোখ খুঁজেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায়। সন্ধ্যা নদীর জলে নামে যে আলোক, জোনাকির দেওয়া হতে খুঁজেছি তোমাকে সেইখানে। ধূসর পেঁচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধানসিঁড়ি বেয়ে বেয়ে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন পেঁচার মতো প্রাণে। যে
জি জি, প্রথম কয়েকটি লাইন খেয়াল করো। কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার আধারে সে কে এক নারী এসে ডাকিল আমারে, বলিল তোমারে চাই, বেতের ফলের মতো নীলাভ ব্যতীত তোমার দুই চোখ। যেখানেও যে একটু উপমা, বেতের ফলের মতো, যে উপমাটিকে যে আমরা যে একটু আগেই প্রত্যক্ষ করেছি হাইচিল কবিতায়, যেখানেও ঠিক সেই রকমের উপমা। যেই প্রথম কয়েকটি লাইনের মাঝে খেয়াল করে দেখো যে রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যের যে শেষ কবিতা নিরুদ্দের যাত্রা, সেই কবিতাটির কথা কেন যেন মনে পড়ে যায় যে আর কত দূরে নিয়ে যাবে মোরে হ্যাঁ সুন্দরী, বলো কোনো পার ফিরিবে তোমার সোনার তরী। যে কবি বাংলোতে বসে কবিতা লিখছিলেন, ধরা যাক পদ্মার তীরে, সেখানে এসে এক সুন্দরী বিদেশি নিয়ে রমণী এসে নৌকা নিয়ে এসে তাকে ডাকলো। কবি তার সাথে নৌকায় উঠলে, নৌকা চলছে তো চলছি, কবি তাকে বারবার জিজ্ঞেস করেন তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কিন্তু সে আর কোনো জবাব দেয় না। হ্যাঁ, যেখানেও কিন্তু সেই রকম একটি চিত্র। সে কে এক নারী এসে ডাকিল আমায়, বলিল তোমারে চাই। যাকে যে আমরা একেবারে শেষ দিকে চলে যাচ্ছি, যে কড়ির মতন সাদা মুখ তার, দুইখানা হাত তার হিম, চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জ্বলে, দক্ষিণ শিওরে মাথা শঙ্কমালা যেন পড়ে যায় সে আগুনে হয়। চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্কের মতো দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার, যে পৃথিবী একবার পায় তারে পায় না খোয়ার। এই যে ব্যথাসিক্ত হৃদয়ে কবি স্মরণ করছেন তার শঙ্কমালা। আবার সাথে সাথেই খেয়াল করো নামটা কিছুটা পরিবর্তিত করে দিয়েছেন, কবেকার শঙ্খিনী মালার। যে আমরা আজকে যেই পর্যন্তই শেষ করতে চাচ্ছি, যেমন সামনের ক্লাসে যে আমরা আশা করছি বর্ণতা সেনের যে আরও কয়েকটি কবিতা পাঠ করব, যেমন বর্ণতা সেন সম্পর্কে যে আলোচনা, যে আমরা আগামী ক্লাসেই শেষ করতে পারবো। তোমরা ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।